টগর ফুল, তোমার থেকে দূরে যেতে চাই, অথচ তুমি কেন বারবার কাছে আসো? আর কোথাও লেগেছে? প্রজ্জ্বল টগরকে নিয়ে স্থানীয় সরকারি ক্লিনিকে এসেছে, সঙ্গে মিমিও আছে। কিছুক্ষণ আগে নার্স এসে টগরের হাঁটুর ক্ষত ড্রেসিং করে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। পিচ ঢালা রাস্তায় পড়ে যাওয়ায় ক্ষতটা বেশ গভীর। ডাক্তার জানিয়ে দিয়েছে অন্তত 1 সপ্তাহ রেস্টে থাকতে হবে। কিন্তু এসবের দিকে টগরের বিন্দুমাত্র খেয়াল নেই। সে তো বেডে হেলান দিয়ে বসে আছে আর বারবার ভেবে চলেছে রাস্তায় দাঁড়ানো অবস্থায় প্রজ্জ্বল ভাইয়ের বলা কথাটা। কেন মানুষটা তার থেকে দূরে যেতে চায়? কথাটার গভীর মানে বোঝার ক্ষমতা তার নেই। হেয়ালিপূর্ণ সেই বাক্য যেন তার ছোট ঘিলুহীন মাথায় ঢুকছেই না। এ টগর, প্রজ্জ্বল ভাই তোকে কিছু জিজ্ঞেস করেছে, এমন ভেটকি মাছের মতো না থেকে উত্তর দে। মিমির জোরালো কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই চমকে উঠল টগর। আনমনা ভাব কাটিয়ে সামনে তাকালো। দেখল দুজোড়া চোখ তার পানে নিবদ্ধ। সেই চাহনি দেখে থতমত খেল। গলা ঝেড়ে আমতা আমতা করে বলল, প্রজ্জ্বল ভাই কিছু জিজ্ঞেস করেছিলেন? আর কোথাও আঘাত লেগেছে? শুধু পায়েই আঘাত লেগেছে। এবার বলো, আমার উদ্ভ্রান্তির মতে দৌড়ে আসছিলে কেন? সত্যি কথা বলবে, নয়তো। তুহিন তুহিন আমবাগানের রাস্তার মাঝে খানে ছেলে পুলে নিয়ে দাঁড়িয়েছিল। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, তাই দুজন স্কুলের দিকে দৌড়াচ্ছিলাম ওদের থেকে বাঁচতে। কি বললে? তখন তোমাদের রাস্তা আটকে দাঁড়িয়েছিল? প্রজ্জ্বলের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। এহেন কথা শুনে শক্ত প্রতিক্রিয়া দেখালো। দুজনে উচ্চ কণ্ঠস্বর শুনে হচকচিয়ে গেল। টগর ভয়ার্ত চাহনিতে চাইল। ওর হাতে কালো কাচের বোতল ছিল, ওইটা দেখে বেশি ভয় পেয়েছিলাম। সেদিন টিভিতে দেখেছিলাম একটা মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হয় ছেলেটা রাগে মেয়েটার মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। সত্যি যদি তুহিনের হাতের বোতলটা অ্যাসিড হয়, আমার ভয় করছে প্রজ্জ্বল ভাই। আমি আছি টগর ফুল, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। টগর নিমেষেই ভয়ে শঙ্কা ভুলে সামনে বসে থাকা মানুষটির পানে অপলক চেয়ে রইল। কথাটায় যেন অদৃশ্য কিছু ছিল, যা তার সর্বাঙ্গ কাঁপিয়ে তুলল। বারবার কানে প্রতিধ্বনিত হতে লাগল, আমি আছি টগর ফুল। আজকে বোধহয় টগরের অবাক হওয়ার দিন। ক্ষণে ক্ষণে গোমরা মুখ প্রজ্জ্বল ভাইয়ের বিভিন্ন রূপের সঙ্গে পরিচিত হচ্ছে। আচ্ছা, উনি কি শুধু তার এমন পরিস্থিতির জন্য অন্যরকম ব্যবহার করছে, নাকি অন্য কিছু? মিমি মুখ চেপে ধরে আশেপাশে তাকালো। কেউ শুনল নাকি দেখার চেষ্টা করল। না, কেউ নেই। সে হাঁপ ছেড়ে বাঁচল। কেন যেন প্রজ্জ্বল ভাইয়ের হাবভাব অন্য দিনের তুলনায় ভিন্ন লাগল। আমবাগানের রাস্তাটা বিকেলে শুনছান থাকে। তোমরা ওদিক দিয়ে বাড়ি ফিরবে না, পাকা রাস্তা দিয়ে যাবে। প্রজ্জ্বলের কথা শুনে টগরের ধ্যান ভাঙল। সে আর মিমি ভদ্রমেয়ের মতো মাথা নাড়ালো। প্রজ্জ্বল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দরজার দিকে দুকদম বাড়াতেই মেয়েলি কণ্ঠস্বর শুনে তার পদযুগল থেমে গেল। আমাকে একা রেখে কোথায় যাচ্ছেন? মেয়েলি কণ্ঠস্বরে উদ্গ্রীবতা। প্রজ্জ্বল ঘাড় বাঁকিয়ে চাইল। তোমাদের একে একে রেখে কোথাও যাচ্ছে না, প্রেসক্রিপশনে লেখা ওষুধগুলো কিনতে যাচ্ছে। প্রজ্জ্বল কোনো কথা না বলে প্রস্থান করল। তখনই মিমি বেডের উপর ধক করে উঠে বসল। আমাকে একা রেখে কোথায় যাচ্ছেন? কেন রে, আমাকে চোখে পড়েনি তো? জলজ্যান্ত মানুষ দাঁড়িয়েছিলাম, অথচ চোখে দেখিসনি। দেখবি কি করে? তোর দু চোখে এখন শুধু প্রজ্জ্বল ভাই আছে। টগর মিমির দিকে কটমট করে চাইল। ভেতরে ভেতরে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ইস, মিমির সামনে সে ধ্যান জ্ঞান সব যেন বিসর্জন দিয়েছে। মেয়েটা মিষ্টই বেহায়া বলে আখ্যা দিচ্ছে। কিন্তু সেই বা কি করবে? প্রজ্জ্বল ভাইকে দেখলে তার মাথা কাজ করে না। কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। এতে তোর কোনো দোষ নেই। মিমি টগরকে নিশ্চুপ থাকতে দেখে বলল, তুহিনের কথাটা আজ বড় বাবার কানে যাবে, তখন দেখবি ওই শয়তানটা কেমন কেলানি খায়, আমাদের বিরক্ত করার স্বাদ মিটিয়ে দিবে। হুম, এই টগর, বল শুনছি। ভাইয়া তোর উপর রেগে আছে কেন? রাহাত ভাই? টগর কৌতূহল নিয়ে বলল, রাতে ভাইয়াকে খাওয়ার জন্য ডাকতে গিয়েছিলাম, তখন তোর কথা তুলে আমায় কথা শুনিয়েছে। কি বলেছে? তুই পড়াশোনা করিস না, বেশি লাফলাফি করিস, আরো অনেক কিছু। এই তোর ভাইকে কে বলেছে আমার জীবনে নাক গলাতে? এসব নিয়ে কথা বাড়ালে তোর খবর আছে মিমি রানী। আচ্ছা, কিছু বলবো না। গুড। সরকারি ক্লিনিক থেকে সন্ধ্যার পূর্বে ফিরেছে টগর। প্রজ্জ্বল রিকশা ভাড়া করে দুজনকে পাঠিয়ে দিয়ে বাইক নিয়ে বাড়ি অবধি এসেছিল। তারপর পৌঁছে দিয়ে বাড়িতে চলে গেছে। বাড়ির সামনে আসতেই টগর দেখেছিল তালুকদার বাড়ির সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে চিন্তাগ্রস্ত ছিল। মেয়েরও অমন অবস্থা দেখে সুমি বেগম কান্নায় ভেঙে পড়েন।
তারপর রুমি বেগম সামলান বড়জাকে। ইতোমধ্যে সবাই জেনে গিয়েছিল তুহিনের কারণে সবকিছু হয়েছে। জাকির তালুকদার এবং জামিল তালুকদার রেগেমেগে তুহিনকে খুঁজতে তৎপর হয়েছিলেন, কিন্তু বখাটে এবং তার ছেলেপুলেরা পলাতক ছিল। রাত 10টা। টগর আতশোয়া হয়ে বিছানায় শুয়ে ফোন কানে ধরে বড় ভাই জিসানের সঙ্গে কথা বলছে। ছোট বোনের এ ধরনের বিপদে পড়ার খবর শুনে জিসান ভীষণ চিন্তিত হয়ে উঠেছিল। তার কাছে এটা একেবারেই অকল্পনীয় যে টগর এভাবে বখাটেদের পাল্লায় পড়তে পারে। তবে কৃতজ্ঞতাও কম নয়, কারণ শেষ পর্যন্ত বড় কোনো ক্ষতি হয়নি, এটাই অনেকটা স্বস্তি দিল। ভাইয়া আসার সময় আমার জন্য চকলেট, ড্রেস আর বড় ভালুকের পুতুল নিয়ে আসবে কিন্তু। টগর ভাইকে গদগদ কণ্ঠে বলে উঠল। জিসান ফোনের ওপর পাশ থেকে শব্দ করে হাসল। আচ্ছা, নিয়ে আসবো। তুমি কবে আসবে ভাইয়া? 1 মাস পরে আসবো। ওহ। শুনলাম আমার তোতা পাখিটা ক্লাস টেস্টে 20-এর মধ্যে 18 পেয়েছে। হ্যাঁ, আমি ক্লাস টেস্টে সেকেন্ড হয়েছি। হঠাৎ পড়াশোনায় এত মনোযোগী কিভাবে হলি? জিসান আগ্রহী হয়ে জানতে চাইল। টগর ফিক করে হেসে ফেলল। মিটিমিটি হেসে বলল, তুমি আগে বাড়িতে আসো, তারপর বলবো। ফোনে বল। বাড়ি আসো, তারপর বলবো। বল। আমি যদি এসএসসিতে A+ পাই তাহলে তুমি আমায় কি দিবে? তুই যা চাইবি তাই দেব। জিসান হেসে বলল। টগর লাফিয়ে উঠল। চোখে মুখে দীপ্তি ছড়িয়ে পড়ল। বুকের ভেতর উত্তেজনার ঝড় বইল। সে নিজেকে সামলে নিল, যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, সত্যি যা চাইবো তাই দেবে? হ্যাঁ, যা চাইবি তাই দেব। আচ্ছা ভাইয়া, রাখছি এখন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ তোতা পাখি। টগর কলটা কেটে দিয়ে মিটিমিটি হাসতে লাগল। বাটন ফোনটা নিয়ে সেভ করা নাম্বারগুলো দেখতে লাগল। সেই সেভকৃত নাম্বারগুলোর মধ্যে একটা নাম্বার দেখে তার চোখ মুখে ঝলক দিয়ে উঠল। নাম্বারটা বৃক্ষ ভাই নামে সেভ করে রেখেছে। সে ফোনটা বুকে আগলে নিয়ে চক্ষুদয় বন্ধ করল। সন্ধ্যার সময় অনেক ভাই এসেছিল টগরকে দেখতে, তখন অনুরোধ করে কৌশলে প্রজ্জ্বলের নাম্বারটা নিয়েছিল। সপ্তাহখানেক তো টই টই করে বাইরে ঘুরতে কিংবা স্কুলে যেতে পারবে না, তাই মানুষটার সাথে দেখা হওয়ার সম্ভাবনা কম। এ কারণে বুদ্ধি করে নাম্বারটা নিয়েছে, যেন মাঝে মাঝে একটু করে কথা বলে মনকে শান্ত করতে পারে। যাকে এক পলক না দেখে ভালো লাগে না, তাকে 1 সপ্তাহ দেখতে পাবে না ভেবেই মন খারাপ হয়ে গেল। টগর, ভেতরে আসবো? রাহাতের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই চমকে উঠল টগর। দ্রুততার সহিত চক্ষুদয় খুলে ফোনটা বালিশের নিচে রাখল। ভালোভাবে বসে আসার অনুমতি দিল। রাহাত অনুমতি পেয়ে আসতে দিলে ঘরে প্রবেশ করল। সে এসে টেবিলের কাছে চেয়ারটা টেনে বসল। অতঃপর তাকালো টগরের দিকে। এখন কেমন লাগছে? ব্যথা কমেছে? টগর অবাক হলো এমন স্বাভাবিকতা দেখে। সে মাথা নাড়িয়ে বলল, ভালো লাগছে, ব্যথাও কমেছে। আগে কেন বলিসনি তুহিন তোদের ডিস্টার্ব করে? আজ স্কুল থেকে এসে বলতে চেয়েছিলাম, কিন্তু লম্পটটা তার আগেই। কেউ ডিস্টার্ব করলে সরাসরি বড় বাবাকে এসে বলবি। আচ্ছা। টগর ভদ্রমেয়ের মতো বলল। রাহাত শীতল চাহনিতে চাইল মেয়েলি সুশ্রী মুখ পানে। প্রজ্জ্বল তোকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল? টগর ভরকে গেল। উনি নিয়ে গিয়েছিলেন। ভালো করেছে। কথাটা বলে রাহাত চুপ হয়ে গেল। টগর সামনে বসা মানুষটার ভাবসাব বুঝতে পারছে না, কেমন যেন অচেনা লাগছে। চোখ মুখ থমথমে হয়ে আছে। সে খানিকটা চিন্তায় পতিত হল। রাহাত ভাই, আপনার কি মন খারাপ? রাহাত অবাক হয়ে চাইল। মেয়েটা কিভাবে বুঝল তার মন খারাপ? সে হঠাৎ হাসল। ওহো, আপনি মিথ্যে বলছেন। নিশ্চয়ই সকালে চাচুর সাথে কথা কাটাকাটি হয়েছে, তাই মন খারাপ করে আছেন। হয়তো। চাচুর সাথে কেন এমন ব্যবহার করলেন? জানেন চাচু কত কষ্ট পেয়েছে? তোর চাচ্চু কষ্ট পেয়েছে সেটাই শুধু দেখলি টগর? তোর চাচ্চুর জন্য আমি শেষ হয়ে যাচ্ছি সেটা দেখলি না? রাহাতের কণ্ঠ অদ্ভুত। টগর অবুঝের ন্যায় তাকিয়ে রইল। সে কিছুই বুঝতে পারল না। রাহাত বোকা বোকা চাহনি দেখে হাসল। সময় হলে বলবো, তুই এখন রেস্ট কর। রাহাত উঠে পা বাড়ালো দরজার দিকে। টগর ডাকতে গিয়ে থেমে গেল। সে বুঝতে পারল না চাচ্চু কিভাবে রাহাত ভাইকে শেষ করছে। প্রজ্জ্বল, প্রীতির বিয়ের দিন এগিয়ে আসছে। জামাই বাবার জন্য সোনার আংটি, চেন বানাতে দিতে হবে তো বাপ। স্বর্ণকারের কাছে কবে যাবি? প্রজ্জ্বল খাবার খাওয়া শেষ করে হাত ধুয়ে মায়ের ঘরে এসেছিল। তখনই রাবেয়া বেগম কথাটা বলে উঠলেন। বিছানায় মায়ের পাশে চুপচাপ বসে আছে প্রীতি। তার দৃষ্টি ভাইয়ের দিকে স্থির। প্রজ্জ্বল মা এবং বোনের দিকে একবার তাকালো। তারপর ফোনটা কাঠের টেবিলটার উপর থেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আগামী সপ্তাহে যাবো মা, তুমি টেনশন না করে ঘুমিয়ে পড়ো। প্রজ্জ্বল তার ঘরে প্রবেশ করে কাঠের দরজাটা সিটকিনি তুলে দিল। অতঃপর এসে লাইট বন্ধ করল, ফ্যানের সুইচটা দিল, বালিশটা ঠিক করে নিয়ে শুয়ে পড়ল বিছানায়। ফোনটা পাশেই রাখল। সারাদিন বহুত ধকল গেছে। শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ। সে কপালের উপরিভাগে হাতটা দিয়ে চক্ষুদয় বন্ধ করল।
ঘরের জানালাটা হাট করে খোলা। বাহির হতে বাতাস ঘরে হুড় হুড় করে প্রবেশ করছে। সেই বাতাসের সহিত ভেসে আসছে কদমের সুঘ্রাণ। মন মাতানো সুঘ্রাণ পুরো ঘরে ছড়িয়ে পড়ছে। সেই সুগন্ধ প্রজ্জ্বলের নাসিক্যরন্ধ্রে প্রবেশ করতেই চক্ষুদয় মেলে চাইল। কেন যেন হুট করে মনে হলো টগর তার আশেপাশে কোথাও আছে। সে হুড়মুড়িয়ে উঠে বসল। মস্তিষ্ক জুড়ে বিচরণ করতে লাগল সপ্তদোষী কিশোরী। চক্ষুপটে ভাসতে লাগল তার জন্যে করা মেয়েটার সীমাহীন পাগলামি, কন্দনরত মুখশ্রী। সেই স্নিগ্ধ মায়াবী হাসির ঝঙ্কার যেন কদম ফুলের সুঘ্রাণের সহিত কোথাও থেকে ভেসে এলো। পুরুষালী সত্তায় যেন কেউ অদৃশ্যভাবে আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠল। অদ্ভুত অনুভূতিতে গ্রাস করল অন্তকোণ। তোমার অনুপস্থিতি আমায় কেন স্বাভাবিক থাকতে দিচ্ছে না টগর ফুল? দৌড়ে থেকে কেন জ্বালাতন করো? প্রজ্জ্বল দু হাতে মাথার চুল আঁকড়ে বিড়বিড় করে আওড়ালো। সে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ঘরের লাইটটা জ্বালিয়ে টেবিলের জয়ার থেকে সিগারেট আর দেশলাই বের করল। সিগারেটটা জ্বালিয়ে দেশলাইটা রেখে ওষ্ঠপুটে চেপে ধরল। সে রুদ্ধশ্বাস ফেলে খোলা জানালার দিকটায় গিয়ে দাঁড়ালো। দৃষ্টি নিবদ্ধ করল বাইরে দূরের কদম গাছটার দিকে। সে ধোঁয়া ছাড়ল। এই মুহূর্তে নিজেকে শান্ত করার জন্য সিগারেটটা খুবই জরুরি ছিল। পুনরায় সিগারেট ওষ্ঠপুটে চেপে ধরল। আনমনে ভাবল টগর ফুলের কদম ফুল ভীষণ পছন্দের। সেই সিগারেটটা শেষ করে অবশিষ্ট অংশ জানালা দিয়ে বাইরে ফেলল। তীক্ষ্ণ চক্ষুদয়ের চাহনি ফুটন্ত কদম ফুলগুলোর দিকে নিক্ষেপ করে নির্লিপ্ত নিখাত কঙ্খে আওড়ালো। একগুচ্ছ কদমও তুমি। প্রজ্জ্বল নিঃশব্দে হেসে উঠল। তার দু চোখ জ্বলে উঠল। এভাবে আর কতদিন টগরকে উপেক্ষা করবে? কতবার বুঝালো মেয়েটাকে আবেগে ভেসে না গিয়ে বাস্তবতা বোঝার চেষ্টা করতে, অথচ নাছোড়বান্ধা মেয়ে তা বুঝতেই চাইল না। গত দুদিন ধরে তালুকদার বাড়িতে যাওয়া কমিয়েছে, কিন্তু যাওয়া কমিয়ে কোনো লাভ হলো? সেই তো মোড়ের সামনে দাঁড়িয়ে তার বাড়ির দিকে তাকিয়ে উঁকি ঝুঁকি দেয়। আশেপাশের মানুষের চোখে পড়লে নানা কথা বলবে। তখন এই নিয়ে গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ভাবনার মাঝে ফোনের কর্কশ শব্দে চতুর্দিক প্রতিধ্বনিত হল। প্রজ্জ্বল দীর্ঘশ্বাস ফেলে পা বাড়িয়ে এগিয়ে গিয়ে বিছানার ওপর থেকে ফোনটা হাতে নিল। ফোন স্ক্রিনে দৃষ্টিপাত করতেই দেখল নাম্বার অচেনা। তার ভ্রু কুঁচকে গেল। এত রাতে কে কল দিল? সে কল রিসিভ করে কানে গুঁজল। আসসালামু আলাইকুম। অপর প্রান্ত থেকে কোনো সাড়া এলো না। কেবল ভেসে আসছিল কালো দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ। প্রথমে সে ভেবেছিল নেটওয়ার্ক সমস্যায় হয়তো কণ্ঠ পৌঁছচ্ছে না। আবারও সালাম দিল, তবুও কোনো জবাব নেই। মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। সেই নীরবতায় শ্বাসের শব্দই সব কিছু প্রকাশ করছিল। লুকানো দ্বিধা, অপ্রকাশিত আকুলতা। প্রজ্জ্বল ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ করে রইল। গম্ভীর্যতা এঁটে অদ্ভুত কোমলতায় ভরা কণ্ঠে বলল, টগর ফুল, চুপ করেছো কেন? কথা না বলে কল কেটে ঘুমিয়ে পড়ো। প্রজ্জ্বল ভাই, এত রাতে কল কেন করেছ? প্রজ্জ্বল জানালার কাছে দাঁড়িয়ে অদূরের দিকে অপলক চেয়ে আছে। মোড়ের রাস্তায় বৈদ্যুতিক খুঁটির সহিত লাইট লাগানো। সেই লাইটের হলদেটে আলোয় স্পষ্ট দৃশ্যমান কদম গাছ। সেথায় দৃষ্টি স্থির করে রেখেছে। টগর হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসল। দ্রুত ওঠার কারণে ক্ষতে টান পড়েছে। মুহূর্তে সে আ বলে মৃদু চিৎকার দিয়ে উঠল। ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। কি হলো টগর? প্রজ্জ্বল উৎকণ্ঠায় হঠাৎ বলে উঠল। তার কানে স্পষ্ট ভেসে এসেছে ব্যথায় ভরা আর্তনাদ। নিশ্চয়ই কোথাও গভীরভাবে আঘাত লেগেছে। মেয়েটা এত উদাসীন কেন? টগর প্রাণবনে নিজে যে স্বাভাবিক রাখার চেষ্টা করল। দীর্ঘশ্বাস গিলে ওষ্ঠদ্বয় চেপে কোনো মতে উচ্চারণ করল, কিছু না। প্রজ্জ্বলের কপালের মধ্যাংশে ভাঁজ পড়ল। উদ্বিগ্ন ভাব দমিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে মিথ্যা বলছো? সত্যি বলছি। তোমার কথা যেন বোঝা যাচ্ছে। কতটা সত্যি বলছো তুমি? মানে? কিছু না। কল কেন করেছে সেটার উত্তর দাও। প্রজ্জ্বলের গম্ভীর কণ্ঠ শুনে টগরের বুকের ভেতর হঠাৎ এক অজানা কষ্ট বেঁধে বসল। সে ভেবেছিল অন্তত এই মুহূর্তে মানুষটা তার খোঁজ নেবে, কেমন আছে, ঔষধ খেয়েছে কিনা জানতে চাইবে। কিন্তু সেসব কিছু নয়, শুধু আনুষ্ঠানিক প্রশ্ন করছে। মনটা অকারণে ভারী হয়ে উঠল। কেন এমন অনীহা তার প্রতি? সামান্য একটু ভালোবাসলে কি ক্ষতি হতো? এ প্রশ্ন বুকের গভীরে চেপে বসতেই চোখে অদ্ভুত শূন্যতা নামল। শেষমেশ বিরস কণ্ঠে ধীর স্বরে বলল টগর, আমাকে সাহায্য করেছিলেন, তাই ধন্যবাদ জানাতে কল করেছিলাম।
অভিমান মিশ্রিত মেয়েলি কণ্ঠস্বর প্রজ্জ্বলের কানে পৌঁছতেই সে এক নিমেষে বুঝে গেল কথাগুলো নিছক মিথ্যে। তবুও কিছু বলল না, শুধু গভীর তপ্ত নিঃশ্বাস ফেলল। মনে হলো মেয়েটার পাগলামি দিন দিন বেড়েই চলছে। এভাবে চলতে থাকলে সামনে যে একদিন তাণ্ডব নেমে আসবে সে ব্যাপারে সন্দেহ নেই। এই ভালোবাসার বর্তমান যেমন অস্বচ্ছ, ভবিষ্যৎ তেমনি অনিশ্চিত। শুধু এতটুকুই সে জানে, সপ্তদশীর প্রণয়ে জড়ানো মানেই অনিবার্য মৃত্যু, হোক তা দৈহিক কিংবা আত্মিক। এ এক বিরুদ্ধ অনুভূতি, যা সুখের নয় বরং নিঃসন্দেহে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তবু কেন এমন নিষিদ্ধ কিছুর প্রতি মেয়েটির এত আকর্ষণ? কেন অবুঝ চঞ্চলা মেয়েটি তার এলোমেলো জীবনের সঙ্গে পরিপাটি জীবনকে জড়িয়ে ফেলতে চাইছে? এমন বিমুখ আচরণ মোটেও ভালো কিছু বয়ে আনবে না। কলটি কাটতে গিয়েও আর পারল না প্রজ্জ্বল। চোখ দুটো মুদে সামলে নিল নিজেকে। তারপর ধীরে বিছানায় গিয়ে বসল। এক অতি শান্ত দৃঢ় কণ্ঠে বলল, টগর ফুল, তোমার মুখে মিথ্যা কথাগুলো জঘন্য লাগে। টগরের অন্তরাত্মা কেঁপে উঠল। প্রিয় মানুষটির সম্বোধনে যেন বুকে আলোড়ন সৃষ্টি করল। কেমন অদ্ভুত অনুভূতি, যা প্রকাশ করা অতীব কঠিন। তার অবচেতন মনে সারাক্ষণ একটা প্রশ্ন উদিত হয়, যদি ভালো না বাসে তবে টগর ফুল বলে সম্বোধন কেন করে? যতবার এ নামে ডেকেছে ততবার তার সত্তা কেঁপে ওঠে। মনে হয় এ ডাকটা শুধু তার জন্য বরাদ্দ। এতে প্রজ্জ্বল ভাইয়ের না বলা মনের কথা লুকানো আছে। কিন্তু মাঝে মাঝে মানুষটার আচরণে অনুভব তেমন কিছু নেই। যা আছে তা হলো সমাজের বেঁধে দেওয়া সম্পর্ক। টগর বিছানার হেডবোর্ডে মাথা ঠেকাল। অতঃপর অদ্ভুত কণ্ঠে আনমনা আওড়াল, আমার বলা মিথ্যে কথা আপনি নিমিষেই বুঝে ফেলেন, অথচ আমার মনের কথা কেন বুঝতে পারেন না প্রজ্জ্বল ভাই? আপনি কি সত্যি বুঝতে পারেন না আমার মন কি চায়? সব চাওয়া পূর্ণতা পেতে নেই টগর ফুল, কিছু চাওয়া অপূর্ণ থাকে। আমার চাওয়া কখনো অপূর্ণ থাকে না। কিছু অপূর্ণতার মাঝে সবার ভালো থাকে নিহিত থাকে। ভুল বললেন, সবাই ভালো থাকে না। টগর আনমনা ভাব টেনেই বলল। প্রজ্জ্বল থমকাল। মেয়েটার বড়দের মতো কথার ধরন যেন তাকে দ্বিধার ফেলল। রাতের গভীরতা বাড়ছে। বাহির হতে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। সে রুদ্ধশ্বাস ফেলল, কণ্ঠে গাম্ভীর্যতা এঁটে বলল, অনেক রাত হয়েছে, ঘুমাও। টগর ব্যথা ভুলে নিঃশব্দে হাসল। ওষ্ঠকোণে হাসি বজায় রেখে বলল, আমায় টগর ফুল কেন ডাকেন প্রজ্জ্বল ভাই? জানেন না আমার নাম টগর তালুকদার? প্রজ্জ্বল যেন অতি স্বাভাবিক এবং শান্ত। তার মাঝে কোনো বিচলিত ভাব দেখা গেল না। কেন যেন মনে হলো প্রশ্নটার জন্য সদা প্রস্তুত ছিল। সে ফোনটা শক্ত করে ধরল, অতি শীতল কণ্ঠে বলল, টগর নামের সাথে ফুল শব্দটা মানাচ্ছে, তাই তোমায় টগর ফুল বলে ডাকি। নামটা কি তোমার অপছন্দ? আপনার দেয়া নামটা আমার ভীষণ পছন্দের। এবার ঘুমাও, রাত জাগা শরীরের জন্য ভালো না। একটু রাত জাগলে কিছু হবে না। আমি কল কাটলাম। কথাটা প্রজ্জ্বল শক্ত কণ্ঠে বলে উঠল। টগর হঠাৎ এহেন আচরণে ভরকে গেল। তড়িঘড়ি করে বলে উঠল, এমন করে কেন কথা বলছেন? প্রজ্জ্বল মেজাজ সংযত করে বলল, তুমি চেয়ারম্যান চাচার মেয়ে, তাই স্বাভাবিকভাবে কথা বলছিলাম। কিন্তু তোমার উদ্ভট আচরণ স্বাভাবিক থাকতে দিচ্ছে না। ভুলে যেও না, আমি তোমার বাবার বেতনে খাটায় সামান্য একজন কর্মচারী। তাই রাত জেগে আমার সাথে কথা না বলাই শ্রেয়। আপনি এসব কি বলছেন? তোমায় বোঝাতে চাইছি, রাত জেগে আমার সাথে কথা বলা উচিত নয় তোমার। কেন উচিত না? আপনি তো আমার পরিচিত। পরিচিত মানুষ অপরিচিত হয়ে গেলে তুমি নিজেকে সামলাতে পারবে না টগর ফুল। তোমার শরীর অসুস্থ। খাওয়া দাওয়া করেছ? ওষুধ খেয়েছ? প্রজ্জ্বল প্রশ্ন ঘুরিয়ে ফের করল। টগরের চোখ মুখে অন্ধকার নেমে এলো। মনটা হঠাৎ থিতিয়ে উঠল। অন্ধকারে আচ্ছন্ন রুমের দিকে তাকিয়ে ভাবল, যদি প্রিয় মানুষটা একদিন অচেনা হয়ে যায় তবে এই অন্ধকারে সে গুমড়ে গুমড়ে মরবে, আর কেউ তার বেদনা বুঝতেই পারবে না। ডাগর আখি যুগল ভিজে উঠল। কিছুক্ষণ মৌন থাকার পর মিনমিনে কণ্ঠে বলল, ভালো থাকবেন। প্রজ্জ্বল কিছু বলতে যাবে তখনই দেখল টগর কল কেটে দিয়েছে। সে কান থেকে ফোন নামিয়ে হতবাক হয়ে ফোনটার দিকে চেয়ে রইল। সকাল হতেই তালুকদার বাড়িতে গোলযোগ শুরু হয়েছিল। জামিল তালুকদার এবং রাহাতের আবারও কথা কাটাকাটি হয়েছে। এ কারণে জাকির তালুকদার ছোট ভাইয়ের উপর রেগে আছেন। তিনি জানেন না কী বিষয় নিয়ে বাপ ছেলের মধ্যে রেষারেষি। তবুও কতবার বোঝালো, অথচ কেউ কথা শুনছে না। যদি এ বাড়ির ঝামেলার কথা বাহিরে যায় তাহলে লোকজন নানা কথা রটাবেন, তাদের মান সম্মান থাকবে না। রাহাতের আব্বা, ছেলেটার সাথে অমন ব্যবহার কেন করছো? জামিল তালুকদার রুমে বসে আছেন, রাগে ফুঁসছেন। ছেলের সাহস দেখে তিনি অবাক হয়ে যাচ্ছেন। একটা মেয়েকে বিয়ে করার জন্য কেউ এতটা পাগল হয়?
বাবার সাথে গলা উঁচিয়ে কথা বলে, হুমকি ধামকি দেওয়ার সাহস দেখায়। ছেলেটা বড্ড বেপরোয়া হয়েছে ভেবেই মুখাবয়বে কাঠিন্যতা ভর করল। এ সময় স্ত্রীর কথা শুনে ক্ষেপে গেলেন। রাগান্বিত চাহনি চাইলেন স্ত্রীর পানে, ক্ষিপ্র কণ্ঠে বললেন, তোমার ছেলের সাহস দিন দিন বাড়ছে রুমি। শুনেছ কাকে বিয়ে করবে বলে জেদ ধরেছে? রুমি বেগম স্বামীর রাগান্বিত কণ্ঠস্বর শুনে চমকে উঠলেন, খানিকটা ভয় পেলেন। শুকনো ঢোক গিলে বললেন, রাহাত যেহেতু চাইছে, আপনি বরং বড় ভাইয়ের সাথে কথা বলুন। তুমি চুপ করে থাকো। শোনো, তোমার ছেলে যা চাইছে আমি কখনো হতে দেব না। মরার হুমকি দিয়েছে না আমাকে, মরুক, তবু আমি ওর জেদে নত হব না। এসব কি বলছেন? আমাদের ছেলের মরার কথা কিভাবে মুখে আনলেন? তোমার ছেলেকে বোঝাও, নয়তো ভালো হবে না রুমি। আমি আর তুমি বাদে সবাই জানে না রাহাত কেন ঝামেলা করছে। যদি জানাজানি হয়, ভাবতে পারছো কি হবে? আমি আমার সম্মান তোমার ছেলের জন্য মাটিতে মিশিয়ে দিতে পারবো না। কিন্তু তোমার ছেলে তো ভালোবাসে। রুমি বেগম ভয় গিলে আমতা আমতা করে বলল। জামিল তালুকদারের মেজাজ আরও বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বললেন, আর একবার ভালোবাসার কথা উচ্চারণ করলে তোমার ছেলে আর তোমাকে জ্যান্ত কবর দেব। রুমি বেগম অবিশ্বাস্য চাহনিত তাকালো স্বামীর পানে। সামনে বসা মানুষটাকে তার পাষাণ নিষ্ঠুর ছাড়া কিছু মনে হলো না। রাহাতের জন্য বুকটা হাহাকার করে উঠল। মা হয়ে ছেলের পাগলামি সহ্য হচ্ছে না। একটা মেয়েকে ভালোবেসে ছেলেটা পাগল হয়ে যাচ্ছে, অথচ সে কিছু করতে পারছে না। জামিল তালুকদার স্ত্রীর পানে চেয়ে চাপা স্বরে বললেন, ভাই ভাবি আর টগরের কানে যেন না যায় তোমার ছেলের ভালোবাসার পাগলামির কথা। আমি চাই না তোমার ছেলের জন্য আমার সম্মানহানি হোক। রুমি বেগম নিঃশব্দে কেঁদে উঠলেন। স্বামীর প্রতি তীব্র ঘৃণা রাগ জমল। তিনি ঘৃণা মিশ্রিত চাহনি নিক্ষেপ করে শাড়ির আঁচল মুখে গুজে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গেলেন। এতক্ষণ পর্দার আড়ালে দাঁড়িয়ে বাবা মায়ের কথোপকথন শুনছিল মিমি। সব শুনে সে বাকরুদ্ধ হয়ে গেছে। মস্তিষ্ক জুড়ে একটা কথা ঘুরছে, তার বাবা ভাইয়ের ভালোবাসা কেড়ে নিতে চাইছে। সে এক মুহূর্ত দাঁড়াল না, দৌড়ে টগরের রুমে চলে গেল। চাচু এত নিষ্ঠুর কেন মিমি রানী? রাহাত ভাইয়ের ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিলে কি ক্ষতি হবে? মিমি সম্পূর্ণ কথাগুলো এসে বান্ধবীর মতো বোনকে বলেছে। টগর শুনে রেগে আগুন হয়ে গেছে। সে নিজেকে সংযত না করতে পেরে রাগাশ্রয়ী কণ্ঠে বলে উঠল। মিমির মুখখানা ভার হয়ে গেল। সত্যি বলতে বাবার প্রতি ক্ষোভ জন্মেছে। কেন ভাইয়ের ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে? তার ভাইটা যে কষ্টে মরে যাবে কেন বোঝে না? সে রুদ্ধশ্বাস ফেলল। বিরস কণ্ঠে বলল, জানি না, টকবগে ঘোড়া। আমার ভাইটা মেয়েটাকে না পেলে সত্যি মরে যাবে রে। দরজা আটকে বসে আছে, আমার ভীষণ ভয় করছে। রাহাত ভাইয়ের কিছু হবে না। একটা কথা বলো তো, মেয়েটাকে বুঝতে পারছি না। যদি জানতে পারতাম তাহলে দুজনের এক করার প্ল্যানিং করতাম, কিন্তু ভাইকে জিজ্ঞেস করব? মিমি বিষাদগ্রস্ত কণ্ঠে বলল। টগর মাথা নাড়িয়ে বলল, না, ওনার মনের অবস্থা ভালো না। তাহলে মাকে জিজ্ঞেস করব। আপাতত জিজ্ঞেস করিস না। আচ্ছা, তবে একটা কাহিনী বুঝলাম না, চাচু আমাদের জানাতে নিষেধ করলো কেন? বুঝতে পারছি না। পেরিয়েছে প্রায় সপ্তাহখানেক। টগর আগের তুলনায় অনেকটাই সুস্থ। পায়ের আঘাতের ব্যথা কমেছে, কিন্তু মনের ব্যথা কমার বদলে আরও বেড়েছে। কারণ সেদিন রাতের পর থেকে প্রজ্জ্বল ভাইয়ের সঙ্গে তার দেখা হয়নি। তালুকদার বাড়িতে এসেছে, তবু একবারও দেখা মেলেনি। শুধু পায়ের আঘাতের কারণে দরজার আড়াল বা ব্যালকনি থেকে চুপচাপ তাকিয়েছে, তবু অভিমানে সরাসরি সামনে যায়নি। সকাল 9টা পেরিয়ে গেছে। স্কুলের পথে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে টগর আর মিমি বাড়ি পেরিয়ে মোড়ের দিকে এগোচ্ছে। টগরের মনে এখনও অভিমানের ছড়াছড়ি, মন বিষণ্ণ। সে স্থির করেছে আজ থেকে মোড়ে দাঁড়িয়ে সেই পাষাণ হৃদয়ের মানুষটাকে এক পলক দেখার জন্য অপেক্ষা করবে না। সকালের সোনালি আলোয় চারিপাশ ঝলমল করছে। রৌদ্রস্নাত প্রকৃতি, মৃদুমন্দ বর্ষার শীতল বাতাসে পরিবেশটা রোমাঞ্চকর। সেই বাতাসে কদম ফুলের সুঘ্রাণ ভেসে আসছে। টগরের ধ্যান ভঙ্গ হয়। সে নেত্রপল্লব উঁচিয়ে ওপরের দিকে তাকায়। গাছে গুচ্ছ গুচ্ছ কদম ফুলের সমারোহ দেখে মনে হচ্ছে গাছ তার রূপ ছড়াচ্ছে। মেয়েলি ওষ্ঠকোণে হাসি ফোটে। মুহূর্তেই মনটা ভালো হয়ে যায়। তখনই কিছুটা দূর থেকে ভেসে আসে মানুষের চিল্লাচিল্লির আওয়াজ। তারা সামনে তাকায়। মোড়ের সামনে আশেপাশের মানুষ গোল হয়ে দাঁড়িয়ে হুমড়ি খেয়ে পড়ছে। সেখান থেকে কয়েকজন ছেলের চিৎকার ভেসে আসছে। মনে হচ্ছে কেউ উদ্ভ্রান্তের মতো কয়েকজন ছেলেকে মারছে। টগর আর মিমি দৌড়ে এগিয়ে গিয়ে দেখতে চাইল। মানুষের ভিড়ে সরাসরি সবকিছু দেখা যাচ্ছিল না, তাই দুজনে লাফিয়ে লাফিয়ে পরিস্থিতি দেখার চেষ্টা করল। কয়েকবার চেষ্টা করার পর তারা দেখতে পেল তুহিন এবং তার সাথীদের রক্তাক্ত শরীরের উপর রাহাত 2 পা দিয়ে লাথি মারছে। দৃশ্যটি ভীষণ হিংস্র ও লোমহর্ষক। মুহূর্তেই দুজন স্তব্ধ হয়ে গেল।
ভয়ে পেছনে সরে গেল। তারা যেন পুরোটা বোঝার চেষ্টা করেও বুঝতে পারল না এখানে আসলে কি ঘটছে। রাহাত ভাই, মাফ করে দেন, দয়া করে আমাদের মাইরেন না, আমাদের ভুল হয়েছে। আমি আপনার টগর আর মিমির পায়ে ধরে ক্ষমা চাইব। তুহিনের আত্মচিৎকারে চারপাশ কেঁপে উঠল। চিৎকারের ঢেউ ক্রমশ বাড়তে লাগল। রাহাত থামল না, বরং আরও তীব্রভাবে আঘাত করতে লাগল। টগরের বুক ধরভর করতে লাগল। ভয়ে হাত পা যেন শীতল হয়ে উঠল। মাথায় প্রশ্ন জেগে উঠল, কিভাবে আমরা রাহাত ভাইকে থামাবো? আপনারা চড়ুন। গুরুগম্ভীর পুরুষালী ক্রুদ্ধ কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই আরেক দফা চমকালো টগর। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই পুরুষালী প্রশস্ত বুকে ধাক্কা খেল। সে খানিকটা পিছিয়ে গিয়ে নিজেকে সামলে নিল। তার ভয়ার্ত চাহনি নিক্ষেপ করল সামনে দণ্ডায়মান মানুষটার দিকে। লম্বা চওড়া সুদর্শন যুবককে দেখে তার চাহনি থমকে গেল। সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বলের জ্বলন্ত চাহনি নিভে এলো সপ্তদোষী কিশোরীকে দেখে। অভ্যন্তরে চলমান রাগের স্ফুলিঙ্গের ধিকি ধিকি আগুনে যেন ঝিরিঝিরি বৃষ্টি নামল। সেই এক পশলা বৃষ্টিতে হঠাৎ করে শান্ত হতে থাকল বক্ষ। তার শীতল চাহনি নিবদ্ধ হল ওই কাজল কালো আখি যুগলে। হরিণীর ন্যায় নেত্র, ঘন নেত্রপল্লব যেন মায়াবী এক নদী, যেথায় একবার ডুব দিলে হারিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। প্রজ্জ্বল ভাই, আপনার কপালে আঘাত লাগলো কি করে? টগরের কণ্ঠে স্পষ্ট ভয়ের তীব্রতা। সে অস্থির ভঙ্গিতে এগিয়ে এলো, মনের ভেতরে ভীতির ঢেউ ওঠা। প্রজ্জ্বলের গভীর ক্ষত দেখে হঠাৎই হিতাহিত জ্ঞান যেন হারিয়ে গেছে তার। দ্রুত তার সহিত ব্যাগ থেকে রুমাল বের করে। অতঃপর থমথমে হৃদয় নিয়ে পায়ের পাতায় ভর দিয়ে তার পুরুষালী কপালে লেগে থাকা রক্ত অতি সাবধানে মুছে দিতে লাগল। প্রত্যেক স্পর্শে টগরের হাতে কাঁপন, শ্বাসে অস্থিরতা। প্রজ্জ্বল এহেন আকস্মিক কাণ্ডে হয়তো অবাক হল, তবুও নিশ্চুপ রইল। তার শীতল গভীর চাহনি টগরের অভ্যন্তরীণ স্নায়ুতে জাগ্রত পাগলামি ও আবেগের ঝড় অনুভব করল। সেই শৈশবী উৎসাহ, সীমাহীন ভক্তি আর অদৃশ্য প্রীতির মিশ্রণ। সামান্য ক্ষত দেখে অভিমান বলে গেলে টগর ফুল? প্রজ্জ্বলের সুগভীর কণ্ঠস্বর শুনে হঠাৎ থমকে গেল টগরের হাত। বিস্ময়ে থরথর করা চোখজোড়া স্থির হল মানুষটার দিকে। ভয়, আতঙ্ক মুহূর্তেই মিলিয়ে গেল অবচেতন মেয়েলি মনে। নদীর স্রোতের মতো শান্ত পুরুষালী গভীর নেত্রের নিবিড় চাহনিতে ডুবে গেল সে। প্রজ্জ্বলের পুরুষালী ওষ্ঠকোণে অদ্ভুত স্নিগ্ধ হাসি ফুটে উঠল। সে নিঃশব্দে খানিকটা পিছিয়ে এসে দাঁড়াল। অতঃপর বাম হাতটা উঁচিয়ে চোখ দিয়ে হাতের তালুর দিকে ইশারা করে দেখিয়ে গলা খাদে নামিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, নিজের শরীরের ক্ষতের যন্ত্রণা সয়ে যায়, কিন্তু তোমার চোখের অস্ত্র আমার হৃদয় অসহনীয় যন্ত্রণা জাগায়। শোনো টগর ফুল, তোমার হরিণীর মতো নয়নতলে শুধু কাজল মানায়, অস্ত্র নয়। টগর বিস্ময়াভাব ভুলে গেল। তার চক্ষুদয় ছলছল করে উঠল। ওষ্ঠ ভেঙে কান্না আসতে চাইল। মানুষকার চোখে ভিন্ন রকম চাহনি, আচরণ আর আদরে ভঙ্গি সবই টগরের কাছে স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক লাগল। অথচ সেই তীক্ষ্ণ দৃষ্টির গভীরে স্পষ্ট ঝলক দিচ্ছে তার প্রতি অকপট ভালোবাসা। তবে কেন এতদিন ধরে লুকোচুরি, কেন বারবার অস্বীকার? টগর দাঁত চেপে কান্না দমিয়ে রাখল। ভেজা নেত্রপল্লব নামিয়ে চাহনি নিবদ্ধ করল রক্তে ভেজা পুরুষালী হাতের দিকে। মুহূর্তেই বুকের ভেতর অদৃশ্য যন্ত্রণার তীব্রতা ছড়িয়ে পড়ল। স্থান, কাল, পরিস্থিতি সব ভুলে গিয়ে সে তাড়াহুড়ো করে ব্যাগ থেকে রুমাল বের করল। কাঁপা হাতে প্রজ্জ্বলের তালু জড়িয়ে দিল যত্নে। সাহস জোগাড় করে ভাঙা স্বরে, মৃদু স্বরে বলে উঠল, হাতে কপালে আঘাত কি করে পেলেন? প্রজ্জ্বল টগর ফুলের কাজে বাধা প্রদান করল না, বরং উপভোগ করতে লাগল অস্থিরতা ভরা কর্মকাণ্ড। প্রশ্নের পরিপ্রেক্ষিতে ভদ্রসদ্ধ ভঙ্গিতে স্বাভাবিকভাবে জবাব দিল, আমার হাত থেকে বাঁচার জন্য তুহিন পাল্টা আঘাত করেছিল, তখন হয়তো লেগেছে। আপনি বখাটেটাকে কেন পাকড়াও করেছিলেন? ওর কৃতকর্মের হিসাব চুকানোর জন্য। তোমার দিকে চোখ তুলে তাকিয়েছিল, বাজে কথা বলেছিল। দেখো ওর কি ভয়াবহ অবস্থা করেছে। 10 মাস বেড রেস্টে থাকার ব্যবস্থা করে দিয়েছে। টগর রুমালটা বাঁধা শেষ করতেই প্রজ্জ্বলের ঠান্ডা অথচ নিশ্চিন্ত স্বর কানে এলো। সে হঠাৎ স্তব্ধ হয়ে গেল। মানুষটার এহেন বেপরোয়া আচরণের মাত্রা দেখে বুকের ভেতর শিহরণ জাগল। বিস্মিত চাহনিতে তাকাতেই দেখল শান্ত মুখাবয়বে অদ্ভুত বাঁকা হাসি। সেই হাসি যেন স্পষ্ট ভাষায় বলে দিল, তুহিনকে রাগের মাথায় নয়, বরং ইচ্ছাকৃতভাবে মেরেছে, শোধ তুলেছে। আর যদি ভবিষ্যতে আবারও সাহস করে, তবে এর থেকেও ভয়াবহ পরিণতি হবে। টগর শিউজে উঠল। কিশোরীর হৃদয় ভয়ে কেঁপে উঠল।
অথচ চাহনি সরাতে পারল না। মিমি হতবাক হয়ে এতক্ষণ সব শুনছিল। তার কেন যেন প্রবলভাবে মনে হলো প্রজ্জ্বল ভাই টকবগে এই কিশোরীকে আর সাধারণ চোখে দেখছেন না, অন্য এক দৃষ্টিতে দেখা শুরু করেছেন। প্রজ্জ্বল, এদের কি করব? রাহাত পেটানো শেষ করে গলা উঁচিয়ে ডেকে বলল। প্রজ্জ্বল নড়ে চড়ে উঠল, গম্ভীর কণ্ঠে জবাব দিল। ওদের সরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো। এদিকে আয়। প্রজ্জ্বল টগরের মুখপানে নিবিড় দৃষ্টিতে তাকালো। অচেনা কোমলতায় ভরা মুচটি হাসি ফুটে উঠল তার ওষ্ঠকোণে। অতঃপর দৃষ্টি নামিয়ে আনল হাতের তালুতে বাঁধা সাদা নকশা করা রুমালটার দিকে। রক্তে দাগ লাগা রুমালটা যেন নিঃশব্দ আবেগের ভাষা বলে গেল। ধীরে ধীরে পদক্ষেপ ফেলতে ফেলতে হাঁটতে হাঁটতে নিচু গলায় বলল, টগর আর মিমি আজ স্কুলে যায়নি। সকালবেলা মোড়ের পাড় থেকে ঘুরে এসেছিল। স্কুলের সময় পেরিয়ে গেছে, তাই যায়নি। মারামারির দৃশ্য দেখতে গিয়ে এতটা সময় চলে যাবে তা আজ করতে পারেনি। এখন স্কুলে গেলে শাস্তি নিশ্চিত, কান ধরে দাঁড়িয়ে থাকতে হতো কিংবা মাঠের ময়লা কুড়িয়ে আনতে হতো। তাই দুজনেই না যাওয়াই শ্রেয় মনে করল। ভাইয়া, সামনের মাসের শেষের দিকে সরকারি স্কুল মাঠে মেলা আছে। আরেকবার আমাদের দুজনকে ভুলিয়ে চালিয়ে রেখে গিয়েছিলে, এবার কিন্তু কোনো চালাকি চলবে না। আমাদের মেলায় না নিয়ে গেলে তোমার খবর আছে কিন্তু। রাহাত বাহির থেকে ফিরে হাত মুখ ধুয়ে এলো মাত্রই। ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে বিশ্রাম নেওয়ার জন্য চোখ বন্ধ করেছিল। ঠিক তখনই কোথা থেকে যেন মিমি হুট করে এসে বায়না শুরু করল। বিরক্তিতে রাহাতের চোখ মুখ গোমরা হয়ে গেল। সে চোখ মেলে ঘাড় বাঁকিয়ে সামনে তাকাতেই দেখল মিমি উচ্ছ্বসিত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে। পাশেই টগরও দাঁড়িয়ে, তবে তার চোখে কেমন অদ্ভুত এক দৃষ্টি। সেই দৃষ্টির ভেতর কী আছে তা বুঝতে না পেরে রাহাতের কপাল কুঁচকে গেল। এ আবার কেমন তাকানো? অস্বস্তি বোধ করে রাহাত দ্রুত উঠে বসল। এক ঝলক নিজের দিকে শঙ্কিত চোখে তাকালো। হাত পা সব ঠিক আছে তো? পরনের লুঙ্গি ঠিকঠাক আছে তো? পরখ করে নিল। সবই ঠিক আছে। তাহলে টগরের ওই অদ্ভুত দৃষ্টির মানেই বাকি। ভাই, আমাদের নিয়ে যাবে তো? মিমি পুনরায় বলে উঠল। রাহাত রুদ্ধশ্বাস ফেলে গমগমে কণ্ঠে বলল, আচ্ছা, নিয়ে যাব। ধন্যবাদ ভাইয়া। মিমি লাফিয়ে ওঠে খুশি হয়ে বলল। রাহাত টগরের অদ্ভুত চাহনি দেখে কৌতূহলী ভাব নিয়ে প্রশ্ন করল। তুই আমার দিকে অমন করে তাকিয়ে আছিস কেন টগর? টগর হাসল, হাসি বজায় রেখে আমতা আমতা করে বলল, প্রেমে পড়লে নাকি চেহারা সুন্দর হয়, কিন্তু আপনার চেহারা অসুন্দর হয়ে যাচ্ছে রাহাত ভাই। কি বললি? আপনি কি ঠসা? বললাম তো প্রেমে পড়ে অসুন্দর হয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনাকে কি মেয়েটা ভালোবাসে না? না মানে বেয়াদব, ঠাটিয়ে চোর মারবো। বড়দের মতো কথা কোথা থেকে শিখেছিস? বান্ধবীদের কাছ থেকে। কথাটা বলে খেলখেল করে হেসে উঠল। রাহাত রেগেমেদের উঠে এগিয়ে আসতে আসতে বলল, তবে রে? টগর মিমির হাত ধরল। তারপর শব্দ করে হাসতে হাসতে রাহাতের রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। এই মুহূর্তে না পালালে তাদের কপালে শনি নাচবে। তাদের চলে যাওয়া মাত্র রাহাতের চোখে মুখে নেমে এলো গভীর আধার। বুকের ভেতর শুরু হলো অসহনীয় যন্ত্রণার তাণ্ডব। ভালোবাসা নিঃসন্দেহে ভয়ঙ্কর এক অনুভূতি। একবার এতে আক্রান্ত হলে ফেরার পথ থাকে না। হয় তাকে আঁকড়ে ধরে বাঁচতে হয়, নয়তো ধুকে ধুকে নিঃশেষ হতে হয়। প্রকৃতির নির্মম নিয়মটাই যেন এমন। বিকেল 4:30। দুপুরের খাওয়া দাওয়া সেরে রুমে এসে গভীর ঘুমে আচ্ছন্ন টগর। হাতে একটা বাটি নিয়ে সুমি বেগম মেয়ের রুমে ঢুকলেন। ভেতরে ঢুকেই দেখলেন মেয়েটা এলোমেলো ভঙ্গিতে হাত পা ছড়িয়ে নির্ভার হয়ে ঘুমিয়ে আছে। তিনি কয়েকবার ডাক দিলেন, তবুও ঘুম ভাঙার কোনো লক্ষণ নেই। শেষমেশ আরও জোরে উচ্চস্বরে ডাকতে বাধ্য হলেন, টগর। কি হয়েছে মা, ডাকছো কেন? টগরের ঘুম ভেঙে গেছে। সে চোখ মুখ কুঁচকে ঘুম ঘুম কণ্ঠে বিরক্তি প্রকাশ করে বলে উঠল। সুমি বেগম বললেন, বিরিয়ানিটা প্রীতিদের বাড়িতে দিয়ে আয় তো মা। পারবো না, তুমি যাও। রান্নাঘরে অনেক কাজ আছে, তুই গিয়ে ওদের বাড়িতে দিয়ে আয়। মিমিকে বলো মা, দেখছো না আমি ঘুমাচ্ছি। আচ্ছা মিমি, প্রজ্জ্বলের বাড়িতে গিয়ে বিরিয়ানি দিয়ে আয় তো মা। সুমি বেগম মেয়ের উপর রাগ ঝেড়ে রুম থেকে বেরিয়ে গেলেন। বাইরে এসে মিমিকে উচ্চস্বরে ডেকে বললেন কিছু কথা। আর প্রজ্জ্বলের নাম কানে যেতেই টগরের ঘুম এক নিমিষে উধাও হয়ে গেল। সে হুড়মুড়িয়ে উঠে এক লাফে মেঝেতে নামল। তারপর রকেটের গতিতে দৌড়ে বেরিয়ে এলো মায়ের কাছে। প্রজ্জ্বল ভাইয়ের বাড়ি যাওয়ার সুযোগ হাতছাড়া করা যাবে না এই ভেবেই তার বুক ধকধক করতে লাগল। ভেতরে ভেতরে অদ্ভুত আনন্দ ও উদ্দীপনা জেগে উঠল। তাছাড়া সকাল থেকে মনটা অশান্ত, ব্যাকুল। কারণ তুহিনকে শায়েস্তা করতে গিয়ে প্রজ্জ্বল ভাই হাতে আঘাত পেয়েছিল। আজকের সুযোগে অন্তত মানুষটার দেখা মিলবে।
টগর পরিপাটি হয়ে প্রজ্জ্বলের বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে, সাথে আছে মিমি। দুজনে হাঁটতে হাঁটতে গল্প করছে আর তাদের পা চলছে বেশ দ্রুতগতিতে। টগরের চোখে মুখে উচ্ছ্বাসের ঝিলিক স্পষ্ট, ওষ্ঠকোণে মিটিমিটি হাসি খেলা করছে। হাতে ধরা বাটন ফোনে বারবার তাকাচ্ছে সে। হঠাৎ ফোনের স্ক্রিনে প্রজ্জ্বলের নম্বর খুঁজে পেয়ে হাসতে হাসতে ইংরেজিতে লিখল বার্তা। আপনার বাড়ির পাশে দাঁড়িয়ে আছি, গেটটা খুলুন। লেখা শেষ করে বার্তাটা পাঠিয়ে দিল কাঙ্ক্ষিত নম্বরে, কিন্তু সঙ্গে সঙ্গেই কোনো উত্তর এলো না। টগর উৎকণ্ঠায় ফোনের স্ক্রিনে চোখ রাখল, বারবার অধীর আগ্রহে অপেক্ষা করল। তবুও কাঙ্ক্ষিত মানুষটার কোনো বার্তা এলো না। মুহূর্তিক নিরাশা বুকের ভেতর ছড়িয়ে পড়লেও সে হাল ছাড়ল না। মনে মনে ভেবে নিল ফিরতি উত্তম না আসুক, সে নিজেই গিয়ে প্রজ্জ্বলকে চমকে দেবে। মিমির হাতে ধরা বিরিয়ানির ব্যাগ, ভেতরে বাটির পাশাপাশি রঙিন কাগজে মোড়ানো আরও একটি জিনিস রাখা। টগরের পক্ষ থেকে প্রজ্জ্বলের জন্য ছোট্ট সারপ্রাইজ উপহার। টগর, প্রজ্জ্বল ভাই যদি তোর দেওয়া উপহার না নেয় তখন কি হবে? মিমি হাঁটতে হাঁটতে টগরকে উদ্দেশ্য করে বলে উঠল। টগরের মন ফুরফুরে, তার মন বলছে তেমন কিছু হবে না, তবুও যদি ফেরত দিতে লাগে তখন মজা দেখাবে, ভেবেই হাসল। বেটাকে মজা দেখাবো। মিমি শুনে হাসল। মেয়েটা সত্যি প্রেমে পড়ে পাগল হয়ে গেছে। তাদের পাশ কাটিয়ে যাচ্ছিলেন ৬০ দৈর্ঘ্য এক বৃদ্ধ। তিনি তালুকদার বাড়ির মেয়েকে এ পথে দেখে হাসলেন, মজার ছলে বললেন, ডার্লিং, কই যাইতেছ? দুজনে কথাটা শুনে সামনে তাকালো। রহিম দাদু দেখে হেসে ফেলল। দাদু, হবু শ্বশুর বাড়ি যাচ্ছি। তাই নাকি? কিলে যাইতেছ? আমার হবু বরের জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছি। আমারও নিয়ে যাও ফুলবানু। চলুন। টগর হাসি বজায় রেখে বলল। রহিম মোল্লা নাতনির কথাটা মজার ছলেই নিলেন, তিনি জানেন এমনি মজা করে বলছে। হেসে বললেন, যাও ফুলবানু, আমার এবার ভুলা যায়ও না, তারে কয়া দিও আমি তোমার ডার্লিং। মিমি শব্দ করে হেসে উঠল। রহিম মোল্লা টগরকে ফুলবানু বলে ডাকেন, রাস্তাঘাটে দেখা হলে এমনই মজা করে থাকেন। আচ্ছা। রহিম মোল্লা চলে গেলেন। টগর আর মিমি হাসতে হাসতে দ্রুত পা বাড়ালো প্রজ্জ্বলের বাড়ির দিকে। প্রজ্জ্বল উঠানে চেয়ারে বসেছিল, হাতে তার মাঝারি সাইজের স্মার্টফোন। সেই ফোনের স্ক্রিনে জলজল করে থাকা বার্তাটা পড়ে খুক খুক করে কেসে উঠল। এসব কি উল্টাপাল্টা বানান লিখেছে? বার্তাটি যে নম্বর থেকে এসেছে সেটা তার অতি পরিচিত। মেয়েটির ব্যাংলিশ লেখা অন্য কেউ পড়লে হয় দাঁত ভাঙবে, নয়তো উল্টোপাল্টা বুঝবে। সে দীর্ঘশ্বাস ফেলে চেয়ার থেকে উঠে বসল, পা বাড়ালো বাড়ির বাইরে। টগর অসময়ে এখানে কেন আসছে জানা দরকার। বাপ, কই যাচ্ছিস? মায়ের কথা শুনে প্রজ্জ্বল থামল না। সে আস্তে ধীরে এগিয়ে গেল বাইরের দিকে, শুধু মাকে আশ্বস্ত করে বলল, আজ বেরোবো না মা, তোমার আম্মা আসছে, তাকে রিসিভ করতে যাচ্ছে। প্রীতি পড়তে বসেছিল। ভাইয়ের কথা শুনে এক লাফে টেবিল থেকে উঠে পড়ল। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে বারান্দা পেরিয়ে দৌড়ে বাইরে চলে গেল। সে বাইরে যেতেই দেখতে পেল রাস্তা দিয়ে টগর আর মিমি আসছে। এগিয়ে গিয়ে ভাইয়ের পাশে দাঁড়ালো। ভাই, তুমি কিভাবে জানলে টগর আসছে? প্রীতি সন্দিগ্ধ কণ্ঠে বলে উঠল। বোনের কথায় ভরকাল না প্রজ্জ্বল, স্বাভাবিকভাবে বলল, চাচি কল দিয়েছিলেন। টগরের বার্তা পাঠানোর আগে সুমি বেগম ফোন করে জানিয়েছিলেন। প্রীতি আর চোখে ভাইয়ের দিকে তাকালো। তার নজরে আসছে প্রজ্জ্বলের আচার আচরণ আজকাল অনেকটা বদলে গেছে। কেমন যেন চিন্তান্বিত আর আনমনা হয়ে থাকে। ঘরে বসলে জানালার পাশে চেয়ার টেনে এনে ঘণ্টার পর ঘণ্টা রাস্তার ধারের কদম গাছের দিকে তাকিয়ে থাকে। পূর্বেকার গম্ভীর কঠোর ভাবটা কিছুটা কমে এসেছে। কোথাও যেন অদ্ভুত নরম ভাব, অচেনা আলোড়ন খেলে যায় মুখে। প্রীতি যতই ভাবতে চেষ্টা করে এ পরিবর্তনের সঠিক কারণ খুঁজে পায় না। তবে একটা ঘটনা স্পষ্ট মনে আছে তার। টগরকে যেদিন ক্লিনিক থেকে আনা হয়েছিল তার পরদিন মা আর সে গিয়েছিল তালুকদার বাড়ি। সেদিন বাড়ি ফিরে খাবারের টেবিলে যখন টগরের প্রসঙ্গ উঠল, প্রজ্জ্বল হঠাৎ থমকে গিয়েছিল। তার চোখে মুখে ফুটে উঠেছিল অদ্ভুত অনুভূতি, যা প্রীতির কাছে নতুন ছিল। এরপর থেকে যখনই টগরের নাম উচ্চারিত হয়েছে, ভাইয়ের ভাবভঙ্গি স্পষ্টতই আলাদা লেগেছে। কঠোরতার আড়ালে যেন ধরা দিচ্ছে অস্বীকার না করা টান। প্রীতি আপু, কেমন আছো? মেয়েলি মিষ্টি কণ্ঠস্বর শুনে প্রীতির ধ্যান ভাঙল। সে সামনে তাকাতেই দেখল টগর আর মিমি দাঁড়িয়ে আছে। সে আনন্দিত হল, হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে চলো। প্রীতি বলে উঠল। মিমি দেরি না করে ভেতরে যেতে লাগল। পিছু পিছু টগরও যেতে লাগল। প্রজ্জ্বল হতবিহব্বল হয়ে গেল। মেয়েটা তাকে দেখেও না দেখার ভান করল।
একটিবার তাকালো না। তার চোখ মুখে গাম্ভীর্যতা ভর করল। সে ভেতরে না গিয়ে বাইরে দাঁড়িয়ে রইল। টগর কয়েক কদম এগিয়ে খেয়াল করল প্রজ্জ্বল ভাই নেই। সে পেছনে তাকিয়ে দেখল মানুষটা বাইরে দাঁড়িয়ে আছে। সে ছোট গেটটা পেরিয়ে এসে নিঃশব্দে সামনে দাঁড়ালো। গলা খাকরি দিয়ে বলল, কেমন আছেন বড় ভাই? টগরের কথা শুনে প্রজ্জ্বল তাজ্জব বনে গেল। সে বিস্ফোরিত চাহনিতে তাকালো মেয়েটির দিকে। কি বিচ্ছু মেয়ে! সেই চাহনি দেখে ওষ্ঠ টিপে হাসল। দারুণ জব্দ করেছে সে। টগর তালুকদারকে পাত্তা না দেওয়ার মজা দেখাবে। ভাবনার মাঝেই টগরের কর্ণকুহরে প্রবেশ করল অদ্ভুত সম্বোধন। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বন্টি? প্রজ্জ্বলের সম্বোধন শুনে টগরের দুষ্টুমি ভরা মুখশ্রী মুহূর্তেই কালো হয়ে গেল। সে হতবুদ্ধির মতো তাকিয়ে রইল। মানুষটা যে এভাবে রসিকতা করতে পারে তা যেন কল্পনাতীত। কিন্তু বোন বলায় ভেতরটা কেমন যেন অসহনীয় হয়ে উঠল। ভবিষ্যতে বৃক্ষটার বউ হবে, তাকে এখন এসব বলে বউ হওয়ার শখটাই মাটি করে দিচ্ছে নাকি? ওহো, এটা মোটেই মানা যায় না। নিজেরই আফসোস হলো কেন যে মানুষটাকে উস্কাতে গেল। প্রজ্জ্বল ভ্রু নাচিয়ে হিম শীতল কণ্ঠে বলল, কি হলো বন্টি? মুখ ভার করে আছো কেন? টগরের ধ্যান ভাঙল। সে হতাশ চোখে তাকিয়ে মুখ ভার করে মৃদু স্বরে বলল, আপনি আমাকে বন্টি বলে ডাকেন সেই জন্য? তাহলে কি বলে রাখবো? জানি না। আরে বলো। আপনার মুখে শুধু টগর ফুল ডাকটাই মানায়। এই নামেই আমার সারা জীবন ডাকবেন প্রজ্জ্বল ভাই। কথাটা বলেই টগর লাজে লাল হয়ে দৌড়ে ছুটে গেল বাড়ির ভেতর। প্রজ্জ্বল বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। পরক্ষণে একচিলতে হাসি ফুটে উঠল তার ওষ্ঠকোণে। সেই হাসি সপ্তদশীর অগোচরেই রয়ে গেল। আম্মারা, তোমরা বসো, আমি তোমাদের জন্য মুড়ি মাখা এনে দিচ্ছি। টগর আর মিমি তখন প্রীতির ঘরে গল্পে মগ্ন। হঠাৎ রাবেয়া বেগম ঘরে ঢুকে স্নেহভরা কণ্ঠে কথাটা বলে উঠলেন, নানা চাচি, আমরা কিছুই খাবো না। আমাদের বাড়ি এসেছ, খালি মুখে যেতে দেব না। তোমরা গল্প করো, আমি আসছি। এই কথা বলে তিনি বেরিয়ে গেলেন। ওরা আবার গল্পে মশগুল হয়ে পড়ল। অনেক দিন পরে বাড়িতে এসেছে, তাই একটু রয়েস হয়ে বাড়ি ফিরবে এমনটাই ভাবছিল টগর। কথোপকথনের মাঝেই হঠাৎ প্রীতি চোখ সরু করে মুচকি হেসে বলল, তুমি আর মিমি স্কুলে যাওয়ার সময় মোড়ের ওখানে দাঁড়িয়ে আমাদের বাড়ির দিকে উকি দাও কেন বলো তো? তোমরা ছেলে হলে ধরে নিতাম আমাকে দেখার জন্য উকি মারো, কিন্তু তোমরা তো মেয়ে। ব্যাপারটা কি টগর? মিমি থামতেই পারছে না, খিলখিলিয়ে হেসেই চলেছে। প্রীতি আপুর কথায় সে খুব খুব করে কাশতে কাশতে হাসল আরও জোরে। কিন্তু টগরের হাসি হঠাৎ থেমে গেল। চোখ মুখ থমকে গিয়ে সে হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আমতা আমতা করে ওষ্ঠকোণে জোর করে হাসি টেনে বলল, ওই যে তোমাদের বাড়ির সামনে বাগানবিলাস ফুলের গাছ আছে না, ওটাই দেখি আর কি। বাগানবিলাস ফুলের গাছটা তো গত বছরই কেটে দেওয়া হয়েছে। তুমি কোন বাগানবিলাসের কথা বলছো? আরে আপু, ওটা না, ওই যে কি গাছের দিকে উকি দিচ্ছিলাম, মনে পড়েছে না? মেয়ে হয়ে আমার ভাইয়ের দিকে বখাটেদের মতো নজর দাও? ভয় করে না টগর? আপু, কি যে বলো, তোমার ভাই মানে আমার কিছুই না, ওনার দিকে কি নজর দিতে পারি বলো? টগর তড়িঘড়ি করে নিষ্পাপ কণ্ঠে প্রতিবাদ জানালো। প্রীতি হেসে ফেলতে গিয়েও কোনো রকমে নিজেকে সামলে নিল। স্পষ্ট বোঝা গেল তার ছোড়া তীর সোজা নিশানায় গিয়ে লেগেছে। টগর যে তার ভাইকে পছন্দ করে সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। এখন শুধু জানতে হবে ভাইয়ের মনেও কি একই রকম সাড়া জেগেছে কিনা। প্রীতি একটু থেমে গম্ভীর ভঙ্গিতে ধীরে ধীরে বলল, নজর যে দিয়েছ সেটা কিন্তু আমি ঠিকই ধরেছি। তোমার সেই নজরের কারণেই আমার ভাইটা কেমন যেন হয়ে গেছে। টগরের ভয় পেয়ে গেল। মানুষটার কি হয়েছে? সে শঙ্কিত হয়ে বলল, প্রজ্জ্বল ভাইয়ের কি হয়েছে আপু? বলা যাবে না। আপু বলো না, ওনার কি হয়েছে? তোমায় কেন বলবো? আমার দুশ্চিন্তা হচ্ছে আপু, দয়া করে বলো। টগর আকুতি ভরা কণ্ঠে মিনতি করে বলল। প্রীতি খেয়াল করল মেয়েটার মুখটা হঠাৎই বিবর্ণ হয়ে গেছে। চোখ দুটো ছলছল করছে, কপালে চিন্তার স্পষ্ট রেখা। মুহূর্তেই বুঝে নিল টগর সত্যি তার ভাইকে পছন্দ করে। প্রীতি নরম গলায় জিজ্ঞেস করল, ভাইকে ভালোবাসো টগর? টগর থমকে গেল। বিস্ময় চোখ বড় বড় করে তাকিয়ে রইল প্রীতির দিকে। এই প্রশ্নের উত্তরে বলতে ইচ্ছে করছিল, আমি তোমার ভাইকে ভালোবাসি প্রীতি আপু। কিন্তু শব্দগুলো যেন গলায় আটকে গেল। দ্বিধা আর লজ্জার জাতাকলে পড়ে বাকরুদ্ধ হয়ে শুধু দৃষ্টি নত করল। মনটা বিভোর হয়ে রইল কি জবাব দেবে সেই খোঁজায়। মিমি বিছানার ওপর চুপচাপ মুখে হাত দিয়ে বসে আছে। নিজের বোনকে এমন মাইনকার চিপায় দেখে তার নিঃশ্বাস আটকে আসছে।
কতবারই তো বলেছিল মোড়ের ওখানে দাঁড়িয়ে উকি না দিতে, কিন্তু টগর কি আর শোনে? প্রীতি হাসল। ভাইকে ভালোবাসো অথচ স্বীকার করতে ভয় পাচ্ছ? শোনো টগর, ভালো লাগলে স্বীকার করার সৎসাহস থাকতে হয়। টগরের কিয়ৎক্ষণ মৌন থাকল, মাথা নত করে ক্ষীণ কণ্ঠে বলল, আমি তোমার ভাইকে ভালোবাসি প্রীতি আপু, কিন্তু তোমার ভাই তো আমায় ভালোবাসে না। প্রীতি মৃদু হেসে স্নেহভরা গলায় বলল, অপেক্ষার ফল মিষ্টি হয় টগর রানী। তুমি এখনো বাচ্চা মেয়ে, এসব দিকে মন না দিয়ে পড়াশোনায় মন দাও। টগর নীরবে মাথা নেড়ে বলল, ঠিক আছে আপু, কিন্তু তুমি তোমার ভাইকে বলো না যে আমি তাকে। প্রীতি তাড়াতাড়ি কথা কেটে দিয়ে আশ্বাসের সুরে বলল, আচ্ছা, বলবো না। তুমি পড়াশোনা করো, বড় হও, তারপর বাকিটা দেখা যাবে। তোমাদের পায়ের ক্ষতটা কি ঠিক হয়েছে? আপু। কথোপকথনের মাঝেই রাবেয়া বেগম মুড়ি মাখা নিয়ে ঘরে ঢুকলেন। তিনজনের সামনে আলাদা আলাদা বাটিতে করে দিয়ে স্নেহভরা কণ্ঠে বললেন, খাও আম্মারা। তিনজনেই হাসি মুখে বাটি হাতে নিল। প্রীতি বাটির মুড়ি নাড়তে নাড়তে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মা, ভাই কোথায়? কোথাও একটা বেরিয়েছে। ওহো, আমি রান্নাঘরে গেলাম। আচ্ছা যাও। টগর আনমনে বাটির মুড়ি মাখা খেতে লাগল। তবু মনের ভেতর কেমন যেন অস্থিরতা দোলা দিচ্ছে। সে তো এক পলক প্রজ্জ্বলকে দেখতে এসেছিল, অথচ মানুষটা যেন হাওয়া। তাকে দেখে এভাবে দূরে থাকার কি আছে? সে কি বাঘ নাকি? সামনে আসলেই হামলা করবে? টগর মুড়ি খাওয়া শেষ করেছে কিছুক্ষণ পূর্বে। উঠানের মধ্যিখানে দাঁড়িয়ে রইল। মিমি আর প্রীতি তখন রান্নাঘরে রাবেয়া বেগমের সঙ্গে গল্পে মগ্ন। এই সুযোগে পানি খাওয়ার অজুহাত দেখিয়ে সে চুপিসারে বেরিয়ে এসেছে। দৃষ্টি তার স্থির প্রজ্জ্বলের ঘরের দিকে। আগেও এ বাড়িতে এসেছে, কিন্তু ঘরটা কখনো দেখা হয়নি, কারণ সবসময় তালা লাগানো থাকত। আজ তালা নেই। টগরের বেয়াদব মনটা অদ্ভুত রকমের আকুলতায় কাঁপছে। ঘরটা না দেখে সে যেন শান্তি পাচ্ছে না। হঠাৎ সে দৌড়ে গিয়ে প্রীতির ঘরে লুকিয়ে রাখা উপহারের প্যাকেটটা মুঠোবন্দি করে নিয়ে বেরিয়ে এলো। প্রজ্জ্বল বাইরে আছে, এই সুযোগে উপহারটা ঘরে রেখে আসা যাবে, আর ঘরটাও দেখা হবে। উচ্ছ্বাসের হৃৎপিণ্ড দৌড়াতে লাগল। নিঃশ্বাস আটকে আসা উত্তেজনা নিয়ে টগর ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। দরজাটা ভিড়িয়ে দিয়ে সামনে তাকাতেই সে থমকে গেল। ঘরটা আশ্চর্য রকম পরিপাটি। গুটি কয়েক কাঠের আসবাবপত্রে সাজানো ছোট্ট পরিসর। এক কোণে কাঠের খাট, তার পাশে টেবিল, টেবিলের উপরে গুটি কয়েক বই সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখা। অন্য কোণে ছোট আলমারি, জামাকাপড় ঝোলানোর আলনা আর দুটো কাঠের চেয়ার। সিমেন্টের প্লাস্টার করা দেয়ালে টানানো কয়েকটি পেইন্ট করা ফুলের ছবি আর কিছু আলোকচিত্র। টগরের দৃষ্টি হঠাৎ এক ছবিতে আটকে গেল। মুহূর্তেই বুকের ভেতরটা ধকধক করে উঠল। ছবিটিতে দেখা যাচ্ছে একটা কিশোরী মেয়ে একগুচ্ছ কদম হাতে মেঘলা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির চুল কোমর ছুঁয়ে নেমে এসেছে। অজান্তেই টগরের মনে হলো এ যেন তারই ছবি। অদ্ভুত এক শিহরণে শরীর কেঁপে উঠল, শিরদাঁড়া বেয়ে নেমে গেল ঠান্ডা স্রোত। সে এক মুহূর্তও দাঁড়াল না। মুঠিবন্দি উপহারটা তাড়াহুড়ো করে টেবিলের ওপর রাখল। তারপর টেবিল থেকে খাতা টেনে নিয়ে কলমে দ্রুত একটা ছোট্ট চিরকুট লিখে উপহারের নিচে গুজে দিয়ে সেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো টগর। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, আকাশে রাতের অন্ধকারের আভাস। ঠিক তখনই প্রজ্জ্বল বাড়ি ফিরল। দেখল টগর আর মিমি এখনও ফেরেনি। প্রীতির ঘর থেকে তাদের হাসি গল্পের মৃদু সুর ভেসে আসছে। সে নিঃশব্দে নিজের ঘরে ঢুকে জামাকাপড় বদলে লুঙ্গি আর গেঞ্জি পরে নিল। তারপর হাত মুখ ধোয়ার জন্য উঠোনে বেরোল। প্রজ্জ্বল, টগর আর মিমিকে এগিয়ে দিয়ে আয় তো বাপ। রাবেয়া বেগম ঘর থেকে বেরিয়ে হাঁক দিলেন। পিছু পিছু টগর, মিমি আর প্রীতিও ঘর থেকে বেরিয়ে এসে উঠোনে দাঁড়াল। প্রজ্জ্বল গামছা দিয়ে হাত মুখ মুছতে মুছতে ধীরে ধীরে কলপার থেকে এগিয়ে আসলো। প্রীতির হাতে গামছাটা ধরিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, যাচ্ছে মা। টগর চক্ষুদ্বয় বড় করে প্রজ্জ্বলকে দেখছে। মানুষটাকে এই প্রথমবার লুঙ্গি পরে দেখছে। কেমন যেন লজ্জা লাগছে। সে অন্যদিকে তাকালো। প্রজ্জ্বল দুজনকে উদ্দেশ্য করে বলল, চলো। টগর আর মিমি রাবেয়া বেগম ও প্রীতির সঙ্গে কথাবার্তা শেষ করে বিদায় নিল। এরপর প্রজ্জ্বলের পেছন পেছন হাঁটতে লাগল। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। চারপাশে ঝিঞ্জি পোকার ডাক ভেসে আসছে। দূর থেকে শেয়ালের হাহাকার শোনা যাচ্ছে। টগর হাঁটতে হাঁটতে উসখুস করছে, মুখে কিছু বলতে যাচ্ছে। প্রজ্জ্বল তা লক্ষ্য করে দৃঢ় কণ্ঠে বলল, কি হয়েছে? মৃগী রোগীর মতো করছো কেন? টগরের কর্ণকুহারে কথাটা পৌঁছতেই সে কটপাট করে রাগিয়ে তাকালো। মুখ ফুলিয়ে বলল, কি বলেন? আমি মৃগী রোগী?
তোমাকে মৃগী রোগীর সাথে তুলনা করেছি, মৃগী বলিনি। এবার বলো কি বলতে চাও। অপমান করে আবার কি বলতে চাই জানতে চাই জিজ্ঞেস করছেন আপনি? আপনাকে বলবো না আমি। বলবে না? ঠিক আছে। তুমি নিশ্চয়ই জানো কারো ঘরে অনুমতি ব্যতীত প্রবেশ করতে হয় না। মানে? টগর থতমত খেয়ে রইল। প্রজ্জ্বল হাঁটতে হাঁটতে সামনে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল। আমার ঘরে কি চুরি করতে গিয়েছিলে? টগর চমকে গেল। তাকে কি চোর মনে হচ্ছে? কথা বলতে ইচ্ছে করল। আপনার মনের দরজা খুলে তো মন চুরি করতে পারিনি, তাই আপনার ঘরে ঢুকেছিলাম মূল্যবান জিনিস চুরি করতে। কিন্তু মুখে সে অন্য কিছু বলল। আপনার সবচেয়ে মূল্যবান জিনিস চুরি করতে গিয়েছিলাম, এটাই তো শুনতে চেয়েছিলেন, তাই না? প্রজ্জ্বল নিঃশব্দে হাসল। আমার মূল্যবান জিনিস বলতে কিছু নেই টগরফুল। যেটা আছে সেটা অমূল্য, তবে কোনো জিনিস নয় সেটা। কি বলছেন? আপনার জিলাপির মতো কথা বুঝতে পারছি না তো আমি। থাক, ছোট মাথায় চাপ নিয়ে লাভ নেই। তুমি বরং পড়াশোনাটা ভালো করে করো। ক্লাস 10-এ পড়ো অথচ মেসেজ লিখতে পারো না। তার মানে আপনি মেসেজ দেখেছিলেন? দেখেছিলাম তোমার ভাঙাচোরা মেসেজ। কেউ পড়তে গেলে দাঁত ভাঙবে নিশ্চিত। এসব মেসেজ না লিখে পড়াশোনা করো, ভবিষ্যতে বাচ্চাদের লেখাপড়া শেখাতে পারবে। প্রজ্জ্বল রসিকতার ছলে কথাটি বলল। মিমি মুখ চেপে হাসতে হাসতে আগে আগে হাঁটতে লাগল। টগর ভীষণ লজ্জায় লাল হয়ে গেল। মানুষটা এমন কথা বলছে। সে লাজুক হাসল, ক্ষীণ কণ্ঠে বলল। আমি এখনো বাচ্চা মেয়ে প্রজ্জ্বল ভাই। প্রজ্জ্বল আর চোখে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল। তুমি বাচ্চা মেয়ে, কিন্তু যেসব কাণ্ড করেছো তাতে একদমই মনে হয় না তুমি বাচ্চা মেয়ে। আমি কি কাণ্ড করি? জানো না কি করো? আহা, টগর অবুঝ হওয়ার ভান করে বলল। প্রজ্জ্বল খানিকটা ঝুঁকে নিচু স্বরে ধীরে বলল। কাউকে ভালোবাসে চিরকুট লেখা বাচ্চা মেয়ের মধ্যে পড়ে না টগরফুল। কেন বারবার এমনটা করছো? তুমি নিজেও জানো তোমার পথ আলাদা, তুমি অন্য পথের পথিক। আমাদের পথ এক হোক, আমরা দুজনে সেই পথের পথিক হব। ভুলে যাও আমায়। আপনাকে এই জন্মে ভোলা সম্ভব নয় প্রজ্জ্বল ভাই। টগর বিষাদগ্রস্ত কণ্ঠে আওড়াল। বুকের ভেতরটা টলমল করে উঠছে। তারা তালুকদার বাড়ির সামনে এসে থমকে দাঁড়াল। মিমি আগেই গেট খুলে ভেতরে ঢুকে গেছে। প্রজ্জ্বল শীতল চাহিনিতে চাইল মলিন মেইলি মুখশ্রীকে। কেন যেন হঠাৎ আর মেয়েটাকে কষ্ট দিতে ইচ্ছে করল না। শুধু নরম কণ্ঠে বলল। যাও টগরফুল। টগর নিজেকে সামলে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল। আমাকে আপনি পছন্দ করেন না, অথচ আমার ছবি পেন্ট করিয়ে দেয়ালে লাগিয়ে রেখেছেন। এটা কেন করেছেন প্রজ্জ্বল ভাই? সব কেনর উত্তর হয় না। কিন্তু আমি জানতে চাই। যদি বলি এই প্রশ্নের উত্তর জানো নাই, তবে বলবো আপনি মিথ্যে বলছেন। আপনি আমার থেকে পালাচ্ছেন। ভেতরে যাও। আমার প্রশ্নের উত্তর দিন আগে। টগর ম্লান কণ্ঠে বলল। প্রজ্জ্বল সেই কথাটি উপেক্ষা করে অবগ্রাহ্য করে বাড়ির পথে পা বাড়াল। পেছন থেকে মেইলি কণ্ঠস্বর ভেসে আসলেও সে পিছু ফিরল না। দ্বিতীয়বার ওই প্রশ্নের সম্মুখীন হতে চায় না। সত্যিই কি সে নিজের থেকে পালাচ্ছে? হয়তো ঠিকই পালাচ্ছে, তবে কিসের এত ভয়, এই শঙ্কা? সত্যিই কি দুজনের পথ আলাদা, নাকি এটা শুধু ইচ্ছাকৃত দূরে সরে থাকার কোনো বাহানা? তোমার আকাশ ধরার শখ, আমার সমুদ্রে চোখ। আমি কি আর দেব বলো? তোমার শুধুই ভালো হোক। তোমার ভোলা ভালা হাসি, আমার বুকের ভেতর ঝড়। তুমি চলতি ট্রেনের হাওয়া, আমি কাঁপি থরো থরো। তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়? আমি কি এক ঘোরে থাকি? ছিল কত কথা বাকি। প্রজ্জ্বল শুনশান রাস্তায় হেঁটেছে, এক অমোঘ টানে আধারের পানে টাকিয়ে সুর তুলেছে। রাত পেরিয়ে ভোর হয়েছে, সময় তখন প্রায় 10টা। টগর একটু আগেই ঘুম থেকে উঠেছে, চোখ ভীষণ জ্বলছে। গতরাতে একটুও ঘুম হয়নি। সারা রাত জেগে থেকে ভোরের আজানের পরেই কেবল একটু চোখ লেগেছিল। কান্নার দাগে চোখ দুটো রক্তজবার মতো লাল, মুখটাও ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। শরীরে ওড়না জড়িয়ে সে হাত মুখ ধুতে গেল। তারপর রুমে ফিরে ইংরেজি বইটা হাতে নিয়ে বিছানায় বসল। আজ স্কুলে যাওয়ার ইচ্ছে নেই। শরীর মন কোনোটাই ভালো নেই। মাথাটাও কেমন যেন ব্যথা করছে। এই মুহূর্তে আর সেই পথে পা বাড়াতে মন চাইছে না। প্রজ্জ্বল ভাই তার অনুভূতি জেনেও নির্লিপ্ত, দূরে থাকতে বলছে, ভুলে যেতে বলছে। কিন্তু সত্যিই কি এত সহজে ভোলা যায়? একজন মানুষকে নীরবে ভালোবাসা, তাকে নিয়ে কল্পনায় সুন্দর সুন্দর মুহূর্ত গড়া, দূর থেকে লুকিয়ে দেখা, অব্যক্ত অনুভূতির তাড়নায় ছোট ছোট পাগলামি করা, এসবের পর কি ভালোবাসাকে হঠাৎ মুছে ফেলা সম্ভব?
কিশোরী বয়সের প্রথম ভালো লাগা, সেই প্রথম ভালোবাসাকে কি এত সহজে মুহূর্তে দাফন করা যায়? যাকে ছাড়া এক মুহূর্ত থাকাই কষ্টকর হয়ে ওঠে, যার অভাব বুকের ভেতর তীব্র পীড়া জাগায়, তাকে কি সারা জীবন ভুলে থাকা সম্ভব? অসম্ভব। অথচ মানুষটা তো তাকে চায় না। আর কিছু ভাবতে পারল না টগর। চোখের কার্নিশ বেয়ে অশ্রু টুপ টুপ করে গড়িয়ে পড়তে লাগল। ভিজিয়ে দিল কোলে রাখা বইয়ের পাতা। টগর, কি হয়েছে? কাঁদছিস কেন? সুমি বেগম রুমে ঢুকে মেয়েকে নিঃশব্দে কাঁদতে দেখে আতঙ্কিত কণ্ঠে ডাক দিলেন। টগর তড়িঘড়ি চোখ মুছে নিল, ওষ্ঠ কামড়ে কান্না সামলে নিয়ে কোনো মতে বলল। মাথা ব্যথা করছে। সুমি বেগম হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন। পাশে বসে মেয়ের মাথায় হাত রেখে শরীরের তাপমাত্রা মেপে দেখলেন। সব ঠিকই আছে, কিন্তু টগরের চোখ মুখের ফোলা অবস্থা বলে দিচ্ছে সে কেঁদেছে। মমতায় ভরা কণ্ঠে তিনি বললেন, আমি খাবার নিয়ে আসছি, কিছু খেয়ে ঔষধ খেলে মাথার ব্যথা কমে যাবে। টগর মায়ের দিকে নিষ্পৃহ চোখে তাকিয়ে রইল। ভেজা কণ্ঠে মৃদু আবদার করল, মা, ভাত খেতে ইচ্ছে করছে না, আমি বরং তোমার কোলে শুই, তুমি আমার মাথা টিপে দাও। সুমি বেগম এক মুহূর্তের জন্য থমকে গেলেন। বহুদিন হলো মেয়েটি এমন আবদার করে না, আজ করছে। বুকের ভেতর অজানা ভয় দানা বাঁধল। তবু তিনি কিছু বললেন না, কেবল স্নেহময় কণ্ঠে বললেন, আমার কোলে মাথা রাখ। টগর ফিঁকে নিষ্প্রাণ হাসল। বইটা পাশে সরিয়ে মায়ের কোলে মাথা রাখল। চোখ দুটো ধীরে বন্ধ করে মৃদুস্বরে বলল, মা, আমার ছোটবেলার গল্পগুলো শোনাও না। সুমি বেগম মৃদু হাসলেন। মেয়ের মাথা আলতো করে টিপে দিতে দিতে বলতে লাগলেন টগরের শৈশবের গল্প। ছোটবেলা থেকেই মেয়েটা ছিল দুষ্টু আর চঞ্চল। সারাক্ষণ লাফালাফি, নানান উল্টাপাল্টা কাণ্ড। জিসান আর মিমির সঙ্গে নিত্য ঝগড়া মারামারি, সবই সেই পুরনো দিনের মধুর স্মৃতি। টগর চুপচাপ শুনছে। শব্দগুচ্ছ কানে বাজছে ঠিকই, কিন্তু তার চেয়ে গভীরভাবে সে অনুভব করছে মায়ের স্নেহময় হাতের উষ্ণতা। বুকের ভেতর কাঁপন ধরছে, কান্না এসে গলা আটকে দিচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, অথচ কোনো শব্দ বেরোচ্ছে না। অতি কষ্টে নিজেকে স্বাভাবিক রাখছে। এই মুহূর্তে মনের সব না বলা কথা মাকে উজাড় করে বলতে ইচ্ছে করছে, যেন বুকটা হালকা হয়। কিন্তু কোন মুখে বলবে এসব? বলার মতো ভাষা নেই। ভালোবাসা যেন কাঁটার মতো, যেখানে বিধি সেখানেই ক্ষত রেখে যায়। এই তো তার বুকে বিঁধেছে, সেখানে গভীর অদৃশ্য ক্ষত তৈরি করেছে। মাথা ব্যথা কমেছে? সুমি বেগম অনেকক্ষণ পর জিজ্ঞেস করলেন। টগর শুনল, মলিন হেসে অশ্রু বিসর্জন দিল। বিড়বিড় করে আওড়ালো, মাথা ব্যথা কমে গেছে, কিন্তু বুকের ভেতরে ব্যথা তো কমছে না, ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মরে যাব। প্রজ্জ্বল ভাই আমাকে কেন চাইলেন না? আমি কেন তার মনের মতো হয়ে উঠতে পারলাম না? সুমি বেগম শুনতে পেলেন না সেই কথা। তিনি মেয়ের মুখের দিকে তাকালেন, দেখলেন চোখ বন্ধ করে আছে। ভাবলেন হয়তো ঘুমিয়েছে, তাই বালিশ টেনে টগরের মাথা নিচে দিলেন। অতঃপর মেয়েটার কপালে ছোট্ট করে চুমু দিয়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেলেন। সুমি বেগম বেরিয়ে যেতেই টগর উঠে বসল। আশেপাশে তাকিয়ে ফোনটা খুঁজল, কিন্তু পেল না। টগর, প্রজ্জ্বল ভাই এসেছে। মিমি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, কিন্তু টগর কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে নিশ্চল চাহনিতে মেয়েটার দিকে তাকালো। মিমি টগরের মুখের দিকে তাকিয়ে আঁতকে উঠে বলল, চোখ মুখের কি হাল করেছিস টগর? কিছু হয়নি। আমি স্পষ্ট বুঝতে পারছি তুই মিথ্যে বলছিস। সত্যি করে বল, কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। বল, না হলে তোর সাথে কথা বলবো না। উনি আমায় চায় না মিমি রানী, নিজ মুখে বলেছে আমি যেন তাকে ভুলে যাই। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি মরে যাব। কথাটা বলে ফুপিয়ে কেঁদে উঠল টগর। দু চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রু। মিমি চমকে উঠল, এগিয়ে গিয়ে বোনকে আগলে নিল। তবে কি গতকাল সে চলে আসার পর প্রজ্জ্বল ভাই এসব কথা বলেছে? তার ভীষণ কষ্ট হচ্ছে। মনে মনে প্রজ্জ্বলের উপর তীব্র ক্ষোভ জন্মেছে। তার বোনকে এতটা কষ্ট দিচ্ছে, পরে দেখে নেবে। সে আদুরে হাতে টগরের মাথা নেড়ে দিল। মলিন কণ্ঠে বলল, কাঁদিস না টকবগে ঘোড়া। যে মানুষটা তোর অনুভূতির মূল্য জ্ঞান না, তার জন্য কেন কাঁদবি তুই? আমি যাকে চাইলাম সেই মানুষটা আমায় চায় না, আমি মানতে পারছি না। টগর, শান্ত হ। বাড়ির কেউ জানতে পারলে কেলেঙ্কারি হবে। আমি শান্ত হতে পারছি না, উনি আমায় ভালোবাসেন না। উদ্ভ্রান্তের মতো কাঁদতে কাঁদতে বলছে টগর। চোখ বেয়ে উপচে পড়ছে নোনা জল।
একই সুরে বিলাপ বকে চলেছে। মিমি কিছুতেই টগরকে শান্ত করতে পারছে না। বোনের আহাজারি দেখে সেও নিজে কাঁদছে। তার বোনটার তো এমন ছিল না, তবে কেন পরীক্ষিতির জাঁতাকলে পড়ে জীবনটা উলটপালট হয়ে যাচ্ছে? প্রজ্জ্বল আর অনেক জরুরি কাজে জাকির তালুকদারের কাছে এসেছিল। এখন তারা বসার ঘরে বসে আছে। কথোপকথনের ফাঁকে হঠাৎ উদাসীন ভঙ্গিতে জাকির তালুকদার বললেন, তুমি আমার একমাত্র ভরসার জায়গা। তুমি ছিলে বলে এই রাজনীতির ব্যস্ততা সামলেও পরিবারকে সময় দিতে পেরেছি। ছেলেটাকে বাবার মতো যতটা সময় দিয়েছি, মেয়েকে তখন ততটা দিতে পারেনি রাজনৈতিক কারণে। এখন অন্তত ওর পাশে থাকতে পারছি। টগর তো বড় হয়ে গেছে, কিছুদিন পরেই বিয়ে দিয়ে দিতে হবে। ভাবি, ছোট্ট মেয়েটা ছাড়া আমি কিভাবে থাকব? কথাগুলো শুনে প্রজ্জ্বলের মুখ হঠাৎ বিবর্ণ হয়ে গেল। চোখ মুখে গাম্ভীর্যতা নেমে এলো। সংযত কণ্ঠে সে বলল, চাচা, টগর এখনো ছোট, এখন বিয়ের কথা কেন ভাবছেন? আগে ওকে পড়াশোনা করতে দিন, এইচএসসি পাস করুক, তারপর না হয় ভাববেন। জাকির তালুকদার নিঃশ্বাস ফেলে বললেন, পাশের গ্রামের মেম্বারের ছেলে ডাক্তারি লাইনে পড়ছে, আর 1 বছর পর মস্ত বড় ডাক্তার হয়ে বেরোবে। মেম্বার সাহেব ছেলের জন্য টগরকে চাচ্ছেন, তাই কথাটা বললাম। আপনি কি মত দিয়েছেন? না, দেই নাই। তোমার চাচার সাথে আলাপ করে তারপর ভেবে উনাদের জানাবো। তুমি তো জানোই ওদের অবস্থা, পাতি বাড়ি জমি সব ভালোই, আমাদের থেকে একটু বেশিই বড়লোক। আপনার কি মত আছে চাচা? অমত করার তো কারণ দেখছি না। মেম্বার সাহেব বলেছেন সবকিছু যদি ঠিক হয় তবে ছেলের পড়াশোনা শেষ হওয়ার পর বিয়ের ব্যাপারটা দেখবেন। প্রজ্জ্বলের আচরণে অস্থিরতার ছাপ স্পষ্ট। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। বুকের ভেতরও যেন অজানা যন্ত্রণার ঢেউ। হঠাৎ করেই সে উঠে দাঁড়াল। কোনো মতে বলল, চাচা, আসছে। কথা শেষ করেই দ্রুত পা চালিয়ে বেরিয়ে গেল প্রজ্জ্বল। জাকির তালুকদার হতবাক হয়ে রইলেন। ছেলেটার এমন অদ্ভুত আচরণের কারণ খুঁজে পেলেন না। অনেকের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার বন্ধুর কি হলো অনেক? অনেক গভীর এক তপ্ত শ্বাস ফেলল। চোখে একরাশ অনিশ্চয়তা নিয়ে হেয়ালি করে বলল, বাস্তবতা থেকে পালাচ্ছে চাচা। ভালো থাকবেন, আমি যাচ্ছি। অনেকও বেরিয়ে গেল। তালুকদার বাড়ির গেট পেরোনোর সঙ্গে সঙ্গেই সে দেখল প্রজ্জ্বল বাইকের পাশে হেলান দিয়ে সিগারেট ফুঁকছে অস্থির চিত্তে। অনেক এগিয়ে গেল এবং সহালকা হেসে বলল, আর কতদিন পালাবি টগরের থেকে? এভাবে কিভাবে চলবে জীবন দোস্ত? তুই নিজে পুরবি, মেয়েটাকেও পুরাবি। কেন স্বীকার করিস না তুই ওকে ভালোবাসিস? প্রজ্জ্বল নিকোটিনের ধোঁয়া বাতাসে ছুড়ে দিল। বিষাদগ্রস্ত হেসে উত্তর দিল,